ছাব্বিশে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে কার্যত একেবারে ভোট ঘোষণা না হলেও ভোটের ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে। আর সেই জায়গায় আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি, আপনাদের সামনে তুলে ধরছি। আজকে লালবাগে এসেছি, এই সবসময় সামাজিক মাধ্যম থেকে আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সঙ্গে সময় দিয়েছেন মুর্শিদাবাদের যিনি বিধায়ক, যিনি বিজেপির রাজ্য সম্পাদক গৌরীশঙ্কর ঘোষ। গৌরীদা, প্রথমেই আসবো অন্যান্য রাজনৈতিক কথা, সাম্প্রতিক প্রেক্ষাপট সবটাই তো আসবো, কিন্তু আপনার সহকর্মী সহযোদ্ধা, আপনাদের লড়াকু নেতা তড়িৎকান্তি সরকার, যিনি আপনার 21-এর ভোটেও সেনাপতি ছিলেন, আবার 24-এ লোকসভা ভোটে যখন দাঁড়িয়েছিলেন তিনিও ছিলেন, আবার 26-এ ভোট আসছে, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তার রাজনৈতিক দক্ষতা কতটা আপনাদের জেলায় বা আপনার এই সংগঠন, আপনার প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রেখেছে? দেখুন, তড়িৎদা চলে যাওয়ায় আমাদের অবশ্যই সাংগঠনিকভাবে প্রচুর ক্ষতি। তার মতো বরিষ্ঠ কার্যকর্তা আমাদের অভিভাবক হিসেবে সর্বদা আমাদের পরামর্শ দিতেন। তিনি ভাইস প্রেসিডেন্ট হলেও আমরা সবাই তার পরামর্শ নিতাম, তার পরামর্শ মতো চলতাম। দুর্ভাগ্য, আমাদের অসমাপ্ত অবস্থায় তাকে চলে যেতে হলো। তার যে কাজ, তার দায়িত্ব, আমরা সবাই মর্মাহত, সবাই শোকাহত। গতকাল তার শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা তার আত্মার শান্তি কামনা চাইছি, সবাই প্রার্থনা করছি তিনি বড়লোকে গিয়েও যেন শান্তিতে থাকেন, সুখে থাকেন। বাকি সবাইকে একটা সময় যেতে হবে, আমরা সেটা জেনেও আমরা শোকাহত। তার জায়গায় আবার নতুন কার্যকর্তাদের আমাদের তুলে আনতে হবে, কাজ করাতে হবে। এটাই খারাপ লাগছে ভেবে যে তড়িৎদাকে, রাজ্যের বহু নেতা যারা তড়িৎদাকে জানতেন, চিনতেন, যে একজন এক্স বিএসএফ, তিনি সেই সময়ও দেশের জন্য লড়াই করেছেন। রিটায়ার করে আসার পর আবার শক্তিশালী ভারত, সমৃদ্ধশালী ভারত, শ্রেষ্ঠ পঞ্চম বর্ষের দুটো ল্যাড, সেই ল্যাডেরও একটার ফান্ডের আমাদের যে কাজ, সেই কাজ আমরা ডিএম এর কাছে জমা করে দিয়েছি। বাকিটা আগামী মাসে চাইবে, তখন সেটা জমা করব। এবং এই কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোলার লাইট, কংক্রিট ঢালাই রাস্তা, টয়লেট, বিশুদ্ধ পানীয় জল। এই কাজ আমি বাহাদুরপুর অঞ্চল, ডাঙ্গাপাড়া অঞ্চল, ডাহাপাড়া অঞ্চল, মুকুন্দবাগ অঞ্চল, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ টাউন, মুর্শিদাবাদ টাউন, প্রসাদপুর কোটি টাকা পাই। সেখানে একজন বিধায়ক, আমার বিধানসভা কেন্দ্রে 282টি বুথ, আর আমরা 5 বছরে পাবো মাত্র 3 কোটি টাকা। আর এখানে যে 8টা পৌরসভা, এখানে 2টো পৌরসভার 8টা অঞ্চল, তারা এই 5 বছরের ডেভেলপমেন্টের জন্য পাবে প্রায় 1200 কোটি টাকা। সুতরাং পঞ্চায়েত এবং পৌরসভারই উচিত ম্যাক্সিমাম কাজ করার। জেলা পরিষদ টাকা দেয়, পঞ্চায়েত সমিতি পায় টাকা, গ্রাম পঞ্চায়েতগুলো পাচ্ছে টাকা, পৌরসভা পাচ্ছে টাকা, এবং প্রত্যেকটাই আয়ত্তে রেখেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং এত যে কাজ, এখনো গ্রামগঞ্জে প্রচুর রাস্তা বাকি, অনেক জায়গায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি। এর জন্য তো দায় নিতেই হবে তৃণমূল কংগ্রেসকে, কারণ তাদেরই এমপি, তাদের এমএলএ ছিল 10 বছর, তাদের সমস্ত পঞ্চায়েত তাদের, এই ব্লকের পঞ্চায়েত সমিতি তাদের, জেলা পরিষদের সবকটি আসন তাদের, 2টো পৌরসভা সেটাও তাদের। আমি দেখি বিভিন্ন জায়গায় যখন ভাষণ দেয় তারা আঙুল তোলে বিজেপি গৌরীশঙ্কর কি কাজ করেছে। আমি তো স্বীকার করছি যে 60 লাখ টাকা এবং 70 লাখ টাকায় যতটুকু কাজ হয় ততটুকু করিয়েছে। যদি কেউ চ্যালেঞ্জ নিতে চায়, আমি তৃণমূলের সমস্ত বন্ধুদের আহ্বান জানাবো, আরটিআই করুন। আপনাদেরই সরকার, পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার চলছে, সেই সরকার যতটুকু টাকা আমাকে বিধায়ক হিসেবে কাজ করতে দিয়েছে, তার কাজ করতে পেরেছি কি পারেনি আপনারা আরটিআই এর মধ্যে দিয়ে পেয়ে যাবেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, কারণ বিশ্বাস আপনারা করবেনও না, এটা জানি। বিশ্বাস করলেও রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা ভাষণ দেবেন। তো আপনারা আরটিআই করবেন বা পাবলিক আরটিআই করলে জেনে যাবে যে আমাকে যে ল্যাড দিয়েছিল সেই ল্যাড আমি খরচ করতে পেরেছি কি পারিনি। আমি ঘুরিয়ে আঙুল তুলতে পারি যে তৃণমূলের অনেক বিধায়ক রয়েছে যারা 2-3টে ল্যাডের টাকা খরচ করেছে, বাকি টাকা এখন পর্যন্ত এই জেলায় তাদের বিধায়করা খরচ করতে পারেনি। আর যদি বিতর্কে যাই তাহলে এটা বলবো যে এই 4 বছরেই যদি একজন বিধায়ক সব কাজ কমপ্লিট করতে পারে, তাহলে আমাকে জেতার পর কোনো কাজ করতে হতো না, কারণ তার পূর্বে তৃণমূলের বিধায়ক 10 বছর এখানে ছিলেন। তাই তার 10 বছরের সব কাজ 2-3বার করে দেওয়া উচিত ছিল। যদি তাই হয়ে থাকে, তাহলে আমি যদি 4 বছরে করতে না পারি, তাহলে তার 10 বছরের বিধায়ক হলে তারা কি করেছে, তাদের এমপি 10 বছর ধরে আছেন তিনি কি করেছেন, তাদের পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত আজকে প্রত্যেকটা পঞ্চায়েতে যান
দেখবেন 50% রাস্তা কাদা রাস্তা, ভাঙা। তো আপনার বিধানসভাতেও তো আমাদের পাড়া আমাদের সমাধানে কর্মসূচি হচ্ছে এবং তৃণমূলের পক্ষেও দাবি করা হচ্ছে যে একেবারে মানুষের দুয়ারে সরকার পৌঁছে গেছে এবং সরকারকে, জনগণকে নিয়ে, গ্রামীণ জনগণকে নিয়ে সরকার, পাড়ার মানুষটাই একদম ডেমোক্রেসির একদম পাওয়ারে চলে এসছে। কি বলবেন আপনি এই যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি কিরকম সমাধান হচ্ছে? দুয়ারে সরকার সুপার ফ্লপ করার পরে নাম পাল্টিয়ে পাড়ায় সমাধান নাম দিয়েছে। দুয়ারে সরকারে পাড়ায় পাড়ায় ক্যাম্প হয়েছে, এসসি এসটি ওবিসি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আরো অনেক কাজের জন্য মানুষ একবার দুবার তিনবার চারবার পাঁচবার করে এক একজন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। সেগুলো বিডিও অফিস পর্যন্ত যায়নি, মাঠে ফেলে দিয়েছে, নাহলে পুড়িয়ে দিয়েছে। 99% মানুষ এখান থেকে কোনো সুবিধা বা সমস্যার সমাধান পায়নি। আর যে এখন বলছে পাড়ায় সমাধান, এটা তার নতুন রূপ, নতুন নামকরণ। পাড়ায় 10 লাখ দেবো বলছে, 10 লাখ টাকার মধ্যে কতটুকুর কাজ হবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, তাদের দলের সর্বোচ্চ নেতৃবৃন্দও জানেন। যদি তাই হতো, এত কাজ হতো, পাড়ায় সমাধান থাকতে পাড়ায় পাড়ায় সমস্যা থাকবে কেন? আমার বক্তব্য, পাড়ায় সমাধান নাম নিতে হচ্ছে কেন ভোটের 6 মাস আগে, 8 মাস আগে? কেন এই নামকরণ করতে হলো রাজ্য সরকারকে? তার মানে আপনি এই 14 বছরে একটুও কাজ করেন, তাই সমস্যা রয়ে গেছে, তাই পাড়ায় সমাধান করার জন্য আপনাকে এখন নতুন নামকরণ করে পাড়ায় পাড়ায়। আরে আপনি তো 3 বছর ধরে একই কাজ করছেন, দুয়ারে সরকার, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, বিভিন্ন নাম। তো এত দুয়ারে সরকার পৌঁছে গেল, সমস্যা থাকলো কেন? তার মানে আপনি যেগুলো ভাষণবাজি করেন, মিথ্যা প্রতিশ্রুতি দেন, এটা প্রমাণিত। তাই আপনাকে পাড়ায় সমাধান নামকরণ দিয়ে আবার পাড়ায় যেতে হচ্ছে। বাংলার মানুষ বুঝে গেছে যে আপনারা মিথ্যা ভাষণ দেন, মিথ্যা প্রতিশ্রুতি দেন, তাই 26-এ আপনাকে বিসর্জন দেওয়ার জন্য বাংলার মানুষ প্রস্তুত রয়েছে। এই যে আপনার গতকাল একটা পোস্ট দেখছিলাম সামাজিক মাধ্যমে, পুজোর আগে যে মুর্শিদাবাদবাসীর জন্য অনেক নতুন নতুন ট্রেন উপহার পাচ্ছেন, সত্যি কি তাই? খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন, কলকাতা থেকে মিজোরাম পর্যন্ত একটা ট্রেন চালু হচ্ছে, সম্ভবত 13 তারিখেও হতে পারে, সম্ভাব্য একটা ডেট রয়েছে। এছাড়াও ইন্টারসিটি কলকাতা মালদা চলবে শনি রবিবার। এইভাবে একের পর এক ট্রেন। আমি এর আগেও আপনাদের সংবাদ মাধ্যমে বলেছিলাম যে দুর্গাপুজো পর্যন্ত অপেক্ষা করুন, তার আগে 2-1টা ট্রেন চলতে পারে এবং 2025-এর শেষ নাগাদ এই রুট দিয়ে কয়েক জোড়া ট্রেন চলবে, যেগুলো উত্তরবঙ্গ যাবে, কোনোটা হয়তো আসাম যাবে, কোনোটা মিজোরাম যাবে, কোনোটা ত্রিপুরা যাবে। এই সমস্ত রুটে ট্রেন আমাদের যে নসিপুর রেল ব্রিজ হয়েছে তার উপর দিয়ে চলতে থাকবে। কিছু লোকাল ট্রেন সেগুলোও চলবে। অর্থাৎ আমরা যে নতুন রুট পেয়েছি, সেই নতুন রুটের মধ্যে দিয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বাংলার বিভিন্ন প্রান্তে, মুর্শিদাবাদ জংশন থেকে, কাশিমবাজার স্টেশন থেকে, বহরমপুর স্টেশন থেকে, বা পিছন দিকে গেলে বেলডাঙ্গা, ভাবতা, সারগাছি, ওইদিকে নদীয়ার, সব মানুষ আমরা এই রুটে যেতে পারবো। গঙ্গা পেরিয়ে ওপারের রুট ধরে আমাদের উত্তরবঙ্গ যেতে হবে না। সেই সমস্যার সমাধান ভারতবর্ষের রেলমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের করে দিয়েছেন, আগামী দিনে আরো সমাধান করবেন। আমরা দ্রুততার সঙ্গে উত্তরবঙ্গে পৌঁছতে পারবো। দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জয় মা কালী, জয় দুর্গা, এবং সে নিয়ে তৃণমূল কংগ্রেস যথেষ্ট কটাক্ষ করেছেন এবং অমিত শাহ যতদূর জানি যে দুর্গাপূজার উদ্বোধনে কিন্তু আসছেন এবং বাঙালিয়ানায় শান দিতে চাইছে 26-এর ভোটের আগে বিজেপি শিবির, এমনটাই কিন্তু চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় যে বাংলা, যে বাঙালি নিয়ে, যে বাংলাভাষীদের নিয়ে মূলত ভোট পশ্চিমবঙ্গের, সেই জায়গায় তৃণমূলের অভিযোগ যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে আপনারা বাংলাদেশী বলে আপনাদের তৃণমূল বিজেপি পরিচালিত রাজ্যগুলো প্রশাসন হেনস্থা করছে এবং তাদেরকে পুলিশ প্রশাসন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। বাংলা ভাষা এবং যারা পশ্চিমবঙ্গের বাঙালি তাদের উপর আক্রমণ নেমে এসেছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা মাইগ্রেন্ট লেবার হয়ে যাচ্ছে তাদেরকে উদ্ধার করে আনতে হচ্ছে এবং উত্তরপ্রদেশ থেকেও গতকালই কয়েকজনকে মুর্শিদাবাদ পুলিশ উদ্ধার করে নিয়ে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বাংলায় 26-এর ভোট করবেন, অথচ বাংলা ভাষার বাঙালিরা বিপন্ন হচ্ছে, এই অভিযোগ তুলছে তৃণমূল এবং উদ্ধার করছে বিভিন্ন রাজ্য থেকে মাইগ্রেন্ট লেবারদের নিয়ে আসা হচ্ছে। কি বলবেন আপনি? দেখুন, চোরের মায়ের বড় গলা, এটা আমরা সবাই প্রবাদ বচন সবাই জানি। এই বাংলার বাঙালিরা কেমন আছে বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাংলার হতশ্রী অবস্থা, বাংলায় মানুষকে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে। এর জন্য দায়ী কারা? কংগ্রেস, সিপিএম, তৃণমূল। স্বাধীনতার পর থেকে তারা বাংলাকে শাসন করেছে। কংগ্রেস 27 বছর করেছে, বামপন্থীরা 34 বছর করেছে, আজকে তৃণমূল কংগ্রেস 14-14.5 বছর ধরে বাংলাকে শাসন করে। তো বাংলার এই অবস্থা কেন? পরিযায়ী শ্রমিক হতে হবে কেন? বাংলার কোটি কোটি মানুষকে, আজকে বাংলার 10 কোটি মানুষের মধ্যে 1.5-2 কোটি মানুষ বাংলার বাইরে রয়েছে। আর মমতা ব্যানার্জি যে বাঙালি বাংলা ভাষা ধোয়া তুলছে, এটা বাঙালির বাংলা ভাষা নয়। মমতা ব্যানার্জি বুঝে গেছে যে 26-এর ভোটে আমাকে বিসর্জন দিবে বাঙালিরা,
তাই তিনি আজ বাঙালি অস্মিতাকে কাজে লাগানোর জন্য এই ধরনের মিথ্যা ভাষণ দিচ্ছেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বাঙালিরা বলছে আমরা পশ্চিমবাংলার বাঙালিদের থেকে অনেক ভালো রয়েছি, আমরা শান্তিতে রয়েছি। আপনি অহেতুক বাঙালিদেরকে অবাঙালিরা অত্যাচার করছে বলে আমাদের উপর অত্যাচার নামিয়ে আনবেন না। দিদি আপনাকে শুভনন্দন, এইরকম বাইট দিচ্ছে পশ্চিমবাংলার বাইরের বাঙালিরা। সুতরাং আমরা এই বাইট থেকে বুঝতে পারছি পশ্চিমবাংলার বাইরে যে বাঙালিরা আছে তারা অনেক ভালো রয়েছে। এই পশ্চিমবাংলার বাঙালিরা পেট বাঁচানোর তাগিদে উত্তরপ্রদেশে যাচ্ছে, যোগীজির উত্তরপ্রদেশ। তারা যাচ্ছে দিল্লি, রেখা গুপ্তর বিজেপি শাসিত রাজ্য দিল্লিতে যাচ্ছে। তারা মধ্যপ্রদেশে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, রাজস্থান বিজেপি শাসিত রাজ্য, গোয়া বিজেপি শাসিত রাজ্য, মহারাষ্ট্র বিজেপি শাসিত রাজ্য। যেতে বাধ্য হচ্ছে এই পশ্চিমবাংলায় পেট বাঁচানোর মতো কোনো কাজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিতে পারেনি, তাই বাংলার মানুষ বাধ্য হয়ে গেছে। আর যারা বলছেন যে বাঙালি বাংলা ভাষাদের অত্যাচার করছে, এই বাংলার মা বোনেরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, এরা বাঙালি না? কোথায় তৃণমূলের সরকার? কোথায় তৃণমূলের এমপি, এমএলএ, নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী কোথায়? আরজি করে ডাক্তার বোন ধর্ষিতা হয়ে খুন হলেন। পাড়ায় পাড়ায় প্রতিদিন মা বোনেরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন। পাড়ায় পাড়ায় তৃণমূলের কর্মীরা খুন হচ্ছে, বিজেপির কর্মী খুন হচ্ছে, সিপিএম কংগ্রেসের কর্মীরা খুন হচ্ছে। এরা বাঙালি না? এটা অত্যাচার না? মানুষের মায়েদের কোল খালি করছে, অসংখ্য বাঙালি মায়ের কোল প্রতিদিন পশ্চিম বাংলা খালি হয়। প্রশাসন কার চলছে? তৃণমূলে চলছে। কোথায় বাঙালি অস্মিতা? তখন কাজ হয় না? উনি ভোট নেওয়ার তাগিদে বাংলার মানুষকে একত্রিত করার জন্য বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে, এই ধরনের কিছু বক্তব্য রাখছেন। আর তার কিছু চেলা চামুন্ডা রয়েছেন বাংলায়, যারা প্রবাসে বাঙালি বা পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, যারা তৃণমূলের দর্শনে অর্থাৎ তৃণমূলের কালচারে বিশ্বাসী, খুন ধর্ষণ চুরি ডাকাতিতে বিশ্বাসী, এইরকম কিছু আছেন পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে কাজে গিয়ে অসাধু কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করছে। যারা অসাধু কাজ করবে, এটা তো পশ্চিমবাংলা নয় যে অসাধু কাজ করে পার পেয়ে যাবে ভোটের স্বার্থে। বাংলার বাইরে অসাধু কাজ করলে তাদেরকে গ্রেপ্তার করবে, তাদের যে রাজ্যে বাড়ি সে রাজ্যে ফেরত পাঠাবে, যদি বিদেশি হয় তাদেরকে বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা নেবে। এটাই ভারত সরকার বা সব দেশের সরকার এটাই করে, ভারত সরকারও সেটাই করছে। যদি কোনো বাঙালি খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে, সে যদি বাংলাদেশের হয় তাকে বাংলাদেশ পাঠাবে, যদি মালদার হয় তাকে মালদায় পাঠাবে, যদি মুর্শিদাবাদের হয় তাকে মুর্শিদাবাদ পাঠাবে। ওরা বলছে যে একেবারে মুর্শিদাবাদের কয়েকটা কেস একদম পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে মুর্শিদাবাদের বাসিন্দা ভগবানগোলা বা কয়েকটা জায়গার উল্লেখ করা হয়েছে, তাদেরকে বাংলাদেশি বলা হয়। সেটা নগণ্য, 2-4 জন হতে পারে। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, মুর্শিদাবাদ জেলার কয়েক লক্ষ মানুষ বিজেপি শাসিত রাজ্যে কাজ করছে, শান্তিতে কাজ করছে। মুর্শিদাবাদ জেলায় থেকে যা ইনকাম করে তার 100 গুণ বেশি ইনকাম করছে। তারা কেউ পালিয়ে আসেনি, তারা কেউ অত্যাচারিত না। যে 2-1 জন অত্যাচারিত হয়ে চলে এসেছে, তারা কেন অত্যাচারিত হচ্ছে সেই খোঁজটা মাননীয়াকে নিতে বলুন, তার প্রশাসনকে নিতে বলুন। আমার মনে হয় তাতে বাংলার ভালো হবে, বাঙালির ভালো হবে। শুধুমাত্র বাঙালি বাঙালি করে যদি আজকে ভারতবর্ষের সব বাঙালি চলে আসতে বাধ্য হয়, মাননীয়া পারবেন খাবার দিতে? পরিযায়ী শ্রমিকদের জন্য তো উনি 5,000 টাকা করে, 5,000 টাকায় 5 দিন সংসার চলবে। যে পরিযায়ী শ্রমিকটা মহারাষ্ট্রে কাজ করছে, সে বছরে বা মাসে, আমি পার ডে যদি আমি ধরি, মহারাষ্ট্রে যে শ্রমিকটা কাজ করে মুর্শিদাবাদ জেলার, সে প্রতিদিন 1200 থেকে 1500 টাকা ইনকাম করে। 5,000 টাকা মাননীয় দিব বলছে, 5 দিনে ইনকাম করে মহারাষ্ট্রের শ্রমিক। পশ্চিমবাংলা থেকে যে মহারাষ্ট্রে কাজ করছে, কেরলে কাজ করছে, গোয়ায় কাজ করছে, বা উত্তরপ্রদেশ দিল্লিতে কাজ করছে, সে এক দিনে 1200, 1400, 1500 টাকা ইনকাম করে। অর্থাৎ একটা শ্রমিক মাসে 40 থেকে 45, কেউ 50,000 টাকা ইনকাম করে। মাননীয়ার 5,000-এ তার বাড়ির সংসার চলবে না। তাই যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে রয়েছে, তারা কেউ ফেরত আসেনি 5,000 টাকা নেওয়ার জন্য। তারা জানে যে 5,000 টাকা নিতে গেলে তৃণমূলের ঝান্ডা ধরতে হবে, বোম পিস্তল নিয়ে ভোটে জেতাতে হবে, আর ওই 5,000 টাকায় আমার পরিবারের লোক না খেয়ে মরবে। সেই অব্যবস্থার মধ্যে পরিযায়ী শ্রমিকরা আসতে চাইছে না। তাই তার যে 5,000 টাকা যে সমশ্রী না ইত্যাদি ইত্যাদি কিছু শ্রী বা হতশ্রী দিয়েছে, প্রত্যাখ্যান করেছে বাংলার পরিযায়ী শ্রমিকরা। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মুখ্যমন্ত্রী একেবারে পরিষ্কার 21শে জুলাইয়ের সভা থেকে বলেছে যে এসআইআর এর নামে কারো কোনো বাঙালি পশ্চিমবঙ্গের মানুষের কোনো ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবেন না। উনি কি বলবেন? ভারত সরকারও বলেছে পশ্চিমবাংলার প্রকৃত ভোটার যারা, তাদের নাম বাদ যাবে না। ভারতবর্ষের কোনো নাগরিকের নাম বাদ যাবে না, এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের যে কেন্দ্রীয় সরকার তারা বলেছে, বা নির্বাচন কমিশনও বলেছে। এসআইআর কিসের জন্য করা হচ্ছে? অনেক মৃত ভোটারের নাম থেকে গেছে, সেগুলো বাদ দেওয়া হবে। বিদেশি ভোটার যারা আমাদের দেশকে ধ্বংস করার জন্য এসছে,
শরণার্থী নয়, বিদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা হতে পারে, বাংলাদেশি মুসলিম হতে পারে। তারা যদি এদেশে আসে তাহলে তারা এসছে এদেশকে ভোগ দখল করার জন্য, তারা এদেশের উন্নয়ন করার জন্য আসেন, বা তারা ধর্ম বাঁচাতে আসেনি। রোহিঙ্গাদের ধর্ম মুসলিম, বাংলাদেশি মুসলিমদের ধর্ম মুসলিম। তারা আলাদা দেশ পেয়েছে, ধর্মীয়ভাবে দেশ পেয়েছে। তারা কেন সেখান থেকে তো ধর্মীয় কারণে অত্যাচারিত নয়। বাংলাদেশি মুসলিমরা কেউ ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে পশ্চিমবাংলায় আসেনি বা ভারতে আসেনি। রোহিঙ্গা মুসলিমরাও কেউ অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে আসেনি। তারা কেন এসছে? তারা এসেছে এদেশে থেকে এদেশের মানুষের কাজ কেড়ে নিয়ে তারা ভোগ দখল করবে। বাংলাদেশেও ভোট থাকবে, মায়ানমারেও ভোট থাকবে। তারা এদেশের সম্পদ লুট করবে আর এই দেশে চক্রান্ত করে দেশ বিরোধী কাজ করবে। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করবে। তাই আজকে এসআইআর প্রয়োজন। এই ধরনের যারা রয়েছেন তাদেরকে খুঁজে বের করে তাদের দেশে ফেরত পাঠানোই এসআইআর এর মূল লক্ষ্য। কোন ভারতীয়, সে মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, মুর্শিদাবাদ বিধানসভার কোন একজন ভারতীয় মুসলমানের যদি নাম কাটা যায় আমি লড়াই করব তার নিয়ে। হিন্দুর হয়ে যেমন লড়াই করছি, মুসলমানের জন্য লড়াই করব, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যারা ভারতীয় তাদের জন্য আমি লড়াই করব। কিন্তু বাংলাদেশি কোনো মুসলিম বা রোহিঙ্গা মুসলিম তাদের জন্য গৌরীশঙ্কর লড়াই করবে না, কারণ তারা বিদেশি, তাদেরকে বিদেশ যেতে হবে। এটা আমার সরকারের নিয়ম, এটা সব দেশের সরকারের নিয়ম, আমিও তাকে মান্যতা দিয়ে কাজ করব। কিন্তু আমার ভারতীয় কোনো হিন্দু বা ভারতীয় মুসলিম বা ভারতীয় খ্রিস্টান যারা এদেশের খায়, এদেশের পরে, এদেশের দুঃখে কাঁদে, এদেশের আনন্দে আনন্দ করে, যারা দেশের জন্য প্রাণ দিতে যায়, যারা দেশের জন্য লড়াই করে, ভারত মাতাকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনের জন্য লড়াই করছে, সেই মুসলিমদের জন্য আমরাও লড়াই করব, আমার পার্টি লড়াই করবে, আমিও নিজে লড়াই করব। মাননীয় মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক তাস খেলে বাঙালি বাংলা ভাষা বলে ভোটে জিততে চাইছেন। উনার লজ্জা পাওয়া উচিত, উনার মিথ্যা ভাষণ দেওয়ার সময় লজ্জা পাওয়া উচিত। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার। মমতা ব্যানার্জির বন্ধু সরকার ছিল তো ইউপিএ গভর্নমেন্ট, কেন ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেয়নি? লজ্জা পাওয়া উচিত তৃণমূল কংগ্রেসের নেতাদের। বাংলা 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 করে চিৎকার করে। কোথায় বাঙালি? আজকে শত্রুঘ্ন সিনহা বাঙালি, তাকে কেন আনতে হলো? এখানে বাঙালির যোগ্য লোক নেই? ইউসুফ পাঠান মুর্শিদাবাদ জেলায় যোগ্য নেই? গুজরাট থেকে হায়ার করতে আসলো, এরা বাঙালি? আজ কীর্তি আজাদ দিল্লি থেকে এনেছে, এরা বাঙালি? কতজন অবাঙালিকে নিয়ে মমতা চলছে, যতগুলো আইপিএস আইএস সবাই অবাঙালি, তাদেরকে নিয়ে চলছেন কেন মমতা ব্যানার্জি? কেন বাঙালি আইপিএস নেই? কেন আইএস নেই? আইপিএস আছে, কেন বাংলায় নেই? কেন? তিনি বাঙালিদের জন্য লড়াই করতে, তাহলে বাঙালি আইএস আইপিএস দের নিয়ে আসুন এই রাজ্যে, আনছেন না কেন? উনি ভোট রাজনীতি করছেন, উনি ভোটে জিততে চাইছেন। তৃণমূল তো বলেছে আপনারাই মানুষে মানুষে ভেদাভেদ রচনা করছেন, আপনারাই দাঙ্গাবাজ। মাটিতে শান্তি স্থাপনের জন্য লড়াই করছি, ভারত মাতাকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনের জন্য লড়াই করে একমাত্র ভারতীয় জনতা পার্টি। ভারত মাতা কি জয় একমাত্র বিজেপি বলে, তৃণমূলের হিম্মত নাই ভারত মাতা কি জয় বলার। ভারত মাতা কি জয় তো সব পার্টির বলা উচিত, ভারত সবার ভারত, কেন বলতে পারে না? বন্দে মাতরম সবাই বলতে পারে না কেন? অনেক মাদ্রাসায় বন্দে মাতরম বলা বন্ধ হয়ে গেছে, কেন বন্দে মাতরম বন্ধ হবে? এটা তো কোনো ধর্মীয় স্লোগান নাই, দেশমাতৃকার বন্দনা। এটা কারা করে? বিভেদ কারা করছে? তৃণমূল কংগ্রেস করছে। বিভেদের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে ভোটে জিততে চায়। তাই বাংলা বাংলাভাষী, কখনো হিন্দু মুসলমান ইত্যাদি ইত্যাদি তিনি করেন। তিনি না খেয়ে কোনোদিন উনি ইফতারে যান, উনি খেয়ে ইফতারে যান, এতটাই উনি ভণ্ডামি করেন। তিনি মুসলিম ধর্মকে শ্রদ্ধা করেন না, তিনি মুসলিমদের এতে যায় ভোট নেওয়ার জন্য। সারাদিন খেয়ে ইফতারে গিয়ে বসে মুসলিম সমাজকে দেখায় আমি তোমাদের দরদ। এই দরদ মুসলিম সমাজের চাই না, মুসলিম সমাজ সেই দরদ চাই যে দরদ পেলে মুসলিমরা প্রকৃত ভারতীয় হয়ে ডেভেলপমেন্ট পাবে। সেই দরদটা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে চাই। মুসলিমরা ভিক্ষাও চাই না, মুসলিমরাই মমতা ব্যানার্জি সারাদিন খেয়ে গিয়ে ইফতারে বসবে সেই দরদও চাই না। মুসলিমরা চাই প্রকৃত শিক্ষা, মুসলিমরা চাই প্রকৃত ডেভেলপমেন্ট। যারা ভারতীয় তারা চাই ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব লাভে মমতা ব্যানার্জি কাজ করুক। কিন্তু উনি চান শুধুমাত্র মুসলিম হিন্দু বাংলা বাংলাভাষী এই বলে ভোট নিয়ে ভোটে জিতে মুসলিমকেও লাথি মারা, হিন্দুকেও লাথি মারা, খ্রিস্টানকেও লাথি মারা, এটাই ওনার কাজ। দীঘাতে তো উনি জগন্নাথ মন্দির করলেন, আবার এই যে আসন্ন দুর্গাপুজো, পুজো কমিটিগুলোকে 1,10,000 করে দিচ্ছে সরকারিভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করে। যে টাকা উনি ব্যয় করছেন সেটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের টাকা, সেই জন্য তো হিসাব দিতে পারেন না। 4-5 বছরে 100 দিনের কাজের হিসাব দিতে পারেন। আপনারা পিএইচির টাকা বন্ধ করে দিয়েছেন, জল জীবন মিশনের টাকা 22 সালে এসছে। আজ কোন গ্রামে জল জীবন মিশনের জল গেছে আমাকে দেখান।
আমি যে জিপিতে থাকি সেই জিপির কোনো বুথে আজ পর্যন্ত জল জীবন মিশনের জল যায়নি। এই লালবাগ টাউনে ভাষণ দিচ্ছি, 57 কোটি টাকা 2017 সালে এসছে সজলধারা জল প্রকল্প, 2-1টা ওয়ার্ড ছাড়া কোনো ওয়ার্ডে বাড়ি পাড়তে ট্যাপের জল যায়নি। এই ব্লকের 95% বুথে এখন পর্যন্ত জল জীবন মিশনের জল যায়নি। 22 সালে টাকা এসছে, 25 সাল, 3 বছরে টাকাটা কোথায় খরচ করেছে? যারা হিসাব দিবে না তারা টাকা চাইবে কেন? আমরা তো চাইছি কেন্দ্র সরকার আরো টাকা দেখ, কিন্তু কেন্দ্র বলছে তোমাদেরকে যে টাকা দিয়েছি সেই টাকারই কাজ হয়নি। যদি কাজ হয় কাজ দেখাক, আর সেই হিসেব দেখ, আমরা গিয়ে আন্দোলন করে টাকা নিয়ে আসবো। দাদা, আমরা বলতে শুনেছি একেবারে অধীর চৌধুরীকে, দুটো বিষয় অধীর চৌধুরীর সঙ্গে আসবো। অধীর চৌধুরী রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হচ্ছেন যারা মাইগ্রেন্ট লেবার বিভিন্ন স্টেটে প্রভিন্সে আমাদের দেশে আক্রান্ত হচ্ছে, তাদের তালিকা নিয়ে তাদের সমস্যাগুলোকে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। হ্যাঁ, এই এক নম্বর বিষয়। 2 নম্বর হলো তিনি বলেছেন যে কান্দিতে প্রশাসনের মদতে বিভিন্ন জায়গায় বালি নিয়ে অত্যন্ত বেনিয়মের কাজ চলছে, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এবং কান্দি যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান বন্যা নিরোধক যে সেখানকার মাটি বালি পর্যন্ত কেটে নেওয়া হচ্ছে, অভিযোগ করছেন অধীর চৌধুরী। ইতিমধ্যেই এই বালি নিয়ে ইডি কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন জেলায় হানা দিয়েছে। আপনার কি মনে হয় মুর্শিদাবাদেও কি এই বিষয়টা খুব বার্নিং প্রবলেম? অবশ্যই প্রবলেম, কিন্তু এই প্রবলেম সলভ হবে না। অধীর চৌধুরীর হাইকমান্ড তারা চান মমতা ব্যানার্জির কোলে বসে থাকতে। আজকে আমরা দেখতে পাচ্ছি সংসদে গিয়ে সিপিএম, তৃণমূল, কংগ্রেস একসঙ্গে দুলছে, একই দোলনায়। তাই ওদের এই যে লোক দেখানো, অধীরবাবু যেটা করতে যাবেন তার হাইকমান্ড সেটা আটকে দেবে। অধীরবাবু যদি তৃণমূলের সত্যিকারের অন্যায়ের বিরুদ্ধে লড়তে চান, তার হাইকমান্ড সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তারা চান না মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে। তারা চায় পশ্চিমবাংলায় মমতা থাক, কারণ তাদেরই সন্তান। কংগ্রেসের পেট থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। তাই এই কংগ্রেস এই সন্তানকে হারাতে চায় না। অধীরবাবু যেটা করতে চাইছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে তার হয়তো খারাপ লেগেছে। অবশ্যই বাংলায় বা মুর্শিদাবাদ জেলায় গরু পাচার হয়, বালি পাচার হয়, নারী পাচার হয়, এখানে গণতন্ত্রকে হত্যা করা হয়, এখানে ধর্মের সুশ্রুতি দিয়ে ভোটে যেতে হয়, এখানে হিন্দুদেরকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা বলা হয়, এগুলো তৃণমূল করে। আসবো খুব গুরুত্বপূর্ণ। আপনি একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রথম কয়েক বছর আগে চিঠি লিখেছিলেন যে মুর্শিদাবাদ জেলায় সেখানে সংখ্যায় যারা লঘু অর্থাৎ হিন্দুরা তারা বিপন্ন, এবং মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছিলেন। সেই দাবিতে কি আজকেও আপনি এখনো অবিচল? অবশ্যই। দেখুন, এখনো জিয়াগঞ্জে, এখনো ধুলিয়ানে, এখনো শামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনী রাখতে হয়েছে। রাজ্য প্রশাসন যখন এইটুকুই সমস্যার সমাধান করতে পারেন না, সারা বাংলায় অসংখ্য মানুষ খুন হচ্ছে, প্রতিদিন ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, বিচার নেই, দাঙ্গা হচ্ছে, মোথাবাড়িতে হলো, প্রকাশ্যে বলছে হিন্দুদেরকে তাড়িয়ে দেবো, পুলিশ আমাদেরকে কিচ্ছু বলবে না, বিচার হয়নি, সেখানেও খুন হচ্ছে। আর ধুলিয়ান শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কেটে ফেললো, মমতা ব্যানার্জি বললেন বাংলাদেশ থেকে সে কেটে ফেলেছে। বসেছিল, থানায় বসেছিল, কেউ বেরোয়নি। কোর্টের রায়ে পরে কেন্দ্রীয় বাহিনী এসে এলাকাকে শান্ত করেছে। কেন্দ্রীয় বাহিনী কাল উঠে গেলে আবার অশান্ত হবে, সেই পরিস্থিতি রয়েছে। আজকে জিয়াগঞ্জ শহরে ছোট্ট একটা ঘটনা, মারামারির ঘটনা হয়েছিল। ধুলিয়ানের মতো হয়নি, শামশেরগঞ্জের মতো হয়নি। ধুলিয়ান শামশেরগঞ্জের জন্য বিজেপিকে মামলা করতে হয়েছে, এ রাজ্যের বিরোধী দলনেতাকে মামলা করতে হয়েছে, রাজ্যের বিজেপি সভাপতিকে মামলা করতে হয়েছে, তারপর কোর্টের রায়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী গেল দ্বিতীয় দিনের দিন। কেন সেদিন রাজ্য প্রশাসন কেন্দ্রীয় বাহিনী চাইলো না? 900 বাড়ি তো তাহলে পুড়তো না, 2 দিন ধরে পুড়লো। পক্ষপাতিত্ব কারা করে? আর আজকে জিয়াগঞ্জ শহরে একটা ছেলেকে মেরেছিল গোমাংস বিক্রির জন্য, যতটুকু আমরা জেনেছি। সঙ্গে সঙ্গে ঘটনা ঘটেছে 1টায় 3টের মধ্যে সেখানে কেন্দ্রীয় বাহিনী নেমে গেল। লোকাল থানা কেন্দ্রীয় বাহিনী চাইলো, মাননীয় সাই দিল। কেন না? তো সেখানে 4-5 হাজার মুসলিম রয়েছে, তাদের উপরে যদি অত্যাচার হয়। আমরাও চাই না মুসলিমরা অত্যাচারিত হোক, চাই না আমরা এই নোংরা রাজনীতি করতে চাই না। মুসলিমরাও শান্তিতে থাক, হিন্দুরাও শান্তিতে থাক। তাহলে মাননীয় কেন আপনার দ্বিচারিতা? যেখানে হিন্দু খুন হয় তখন আপনি কেন্দ্রীয় বাহিনী চান না, মুসলিম যুবক মার খেল, তাকে বাঁচানোর তাগিদে আপনি কেন্দ্রীয় বাহিনী নিলেন, ভালো কাজ। কিন্তু হিন্দু মরলে আপনি কেন্দ্রীয় বাহিনী চান না, হিন্দু বাড়ি পড়লে আপনি কেন্দ্রীয় বাহিনী চান না। আপনি কি শান্তি চান, না হিন্দু খুন করে মুসলিমদেরকে খুশি করে ভোটে জিততে চান? সেটা আগে আপনারা ঠিক করুন। আপনাদের এটা আগে ঠিক করতে হবে। আপনি তো এই রাজনীতি করেন, হিন্দু মরলে মরুক, হিন্দুরা ভুলে যায়, ভোট দিয়ে দেবে, এটা আপনি জানেন, তাই আপনি এই রাজনীতিটা করছেন পশ্চিমবাংলায়। আমরা এই নোংরা রাজনীতি করি না, বিভেদের রাজনীতি করি না। আমরা বলেছি শক্তিশালী ভারত, সমৃদ্ধশালী ভারত, শ্রেষ্ঠ ভারত। আর এটা করতে গেলে ভারতবর্ষের সব ধর্মের,
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবার উন্নয়ন করতে হবে, তবেই ভারত শ্রেষ্ঠ ভারত হবে। সেই লক্ষ্যে মোদিজির সরকার চলছে, বিজেপির সরকার চলছে, আমরাও সেই লক্ষ্যে কাজ করছি, আমরাও তাই শ্রেষ্ঠ ভারত, সমৃদ্ধশালী ভারত। একবার শেষ দিকে এসছি, আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান। আমাদের সঙ্গে মুখোমুখি অনুষ্ঠানে রয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। একেবারে 26শে ভোটের আগে কার্যত একেবারে ভোট ঘোষণা না হলেও ভোটের ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে। গৌরীবাবুর শেষ দিকে এসে গেছি, সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে, বেনিফিশিয়ারি প্রচুর, এবং তৃণমূলের সংগঠন বুথভিত্তিক সংগঠন অত্যন্ত শক্তিশালী। সেই জায়গায় 26শে আপনারা বলছেন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, সেই আপনাদের বুথভিত্তিক সংগঠন কি তৃণমূলের বুথভিত্তিক সংগঠনকে পাল্লা দিতে পারবে? এক। 2 নম্বর হলো যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বেনিফিশিয়ারিরা যত রয়েছে, সরকারি নানা রকম প্রকল্প রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কি ঘুরে দাঁড়িয়ে এই পরিবর্তন আনবে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে? এবং সেক্ষেত্রে সিপিএম কংগ্রেস আইএসএফ এদের কি ভূমিকা থাকবে মনে হয়? বাংলায় তৃণমূলের একমাত্র বিরোধী দল যারা তৃণমূলকে হারাতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস সিপিএমকে দূরবীন দিয়ে দেখতে হয় এখন সারা দেশেই, বাংলার কথা ছেড়ে দিন। 34 বছরে বামেরা যে অত্যাচার করেছে, রক্তমাখা ভাত মাকে খাইয়েছে, কেউ আর বামপন্থী রাজনীতি করতে যাবে না। এরা টুকরে গ্যাংকে সাপোর্ট করে, এরা কাশ্মীর মাঙ্গে আজাদিকে সাপোর্ট করে, তাই ভারতবর্ষের মানুষও সাপোর্ট করবে না, বাংলার মানুষও বামপন্থীদের সাপোর্ট করবে না। আর যে তৃণমূল কংগ্রেসের প্রকল্প বলছেন ঘরে ঘরে পৌঁছে গেছে, যদি সেই প্রকল্প পৌঁছতো তাহলে মাননীয়াকে বলতে হতো না যে আমার বাঙালিদের উপরে অন্য রাজ্যে অত্যাচার হচ্ছে। আপনি এত প্রকল্প ঢুকিয়েছেন, বাংলার মানুষ পালিয়ে গেল কোনো পেট বাঁচাতে? কোনো প্রকল্পই আপনার না, আপনার ছাপ্পা ধাপ্পা মারা কিছু প্রকল্প রয়েছে, আর যা দু একটা আপনার ব্যক্তিগত রয়েছে তাতে একটা পরিবারের একদিনে সংসার চলবে না। 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেয়, সেই পরিবারে মা তার ছেলে মেয়েদেরকে নিয়ে যদি খায় 1000 টাকায় 2 দিন চলবে, বাকি 28 দিন তো অনাহারে থাকতে হবে। তাই তার ওই প্রকল্পে মানুষ ভোলেনি। তৃণমূল যেতে তাদের বুথভিত্তিক সংগঠন, ওদের বুথে কোনো সংগঠন নেই, সংগঠন আমাদের রয়েছে, বিজেপির প্রত্যেকটা বুথে সংগঠন রয়েছে, সংগঠনের জোরে ভারতীয় জনতা পার্টি যেতে। আমরা ছাপ্পাও মারি না, বুথ দখলও করি না। আর তৃণমূল কংগ্রেসের সাপ্লাই লাইন আমরা কেটে দেব, আর সেই সাপ্লাই লাইন কেটে গেলে তৃণমূল মুখ থুবড়ে পড়বে। তাদের বুথে বুথে রয়েছে দুষ্কৃতী বাহিনী, আর রয়েছে বোম শিল্প, অস্ত্র তৈরির শিল্প। সেই শিল্পকে কাজে লাগিয়ে ভোটের দিন ভোটে জেতার চান্স নেয়। এবার সেই চান্সে আমরা বাধা দেব, কেন্দ্রীয় বাহিনী বাধা দেবে, নির্বাচন কমিশন বাধা দেবে। কোন তৃণমূলের দুষ্কৃতীকে দাপাদাপি করতে দেখবেন না, কোথাও না। অবশ্যই এসআইআর হবে, নির্বাচন কমিশন বলেছে এসআইআর না হলে ইলেকশন হবে না, এসআইআর না হলে ইলেকশন হবে না, এসআইআর এর নিয়মে হবে। আমরাও চাই এসআইআর হোক। আসবো একেবারে বিমান বসুরা, মোহাম্মদ সেলিমরা বলেন, অধীর চৌধুরীরা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদির সঙ্গে মোদির একটা গটা বোঝাপড়া রয়েছে, এবং আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে অনেক কথা বললেন ঠিকই, কিন্তু আড়ালে আবডালে যেটা শোনা যায় সে কথাটায় পরে আসবো, সেটা হলো নাগপুরের সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক যোগাযোগ। বিমান বসুদের বক্তব্য আমি বলছি, এটা সবসময় চ্যানেলের বক্তব্য নয়, এটা বিমান বসুদের বক্তব্য, এবং এ ধরনের বক্তব্য বিরোধীরা বলেই থাকেন। এবং পাশাপাশি এটা তথ্যগতভাবে সত্য, আপনারও মনে থাকবে, যখন কেন্দ্রে বিজেপি সরকার ছিল, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, আমরা খুব ছোট ছিলাম, আমরা দেখেছিলাম যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবীকে প্রণাম করেছিলেন ভারতবর্ষের বিজেপি যখন পাওয়ারে রয়েছে সেই সময়ে অটল বিহারী বাজপেয়ী। তাহলে কি বলবেন আপনি? আপনাদের সঙ্গে অর্থাৎ বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির একটা যোগসূত্র, ধারাবাহিকতা কিন্তু বিরোধীরা বারবারই বলে। সেই দিনের মমতা ব্যানার্জি আজকের মমতা ব্যানার্জির মধ্যে অনেক তফাৎ। সেই দিন এই মমতা ব্যানার্জি পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিল অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে বলে, আজকে এই মমতা ব্যানার্জি বলছে অনুপ্রবেশকারীদের আমার ভোট ব্যাংক, তাদের তাড়ানো যাবে না। তাই সেদিন মমতা ব্যানার্জিকে আমরা সাপোর্ট করেছিলাম এই কারণে, তিনিও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করেছিল, তিনিও ফলস ভোটারদের বিরুদ্ধে লড়াই করেছিল, তিনিও পশ্চিমবাংলায় বামেদের নোংরা অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিল। তাই সেদিন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব স্বর্গীয় অটলজি, এল.কে. আদবানিজি তারা সাপোর্ট করেছিল একটাই কারণে, যে মমতা ব্যানার্জিও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করছে, তাই সেদিন আমরা সাপোর্ট করেছিলাম। কিন্তু যেদিন মমতা ব্যানার্জি বলা শুরু করেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমার ভোটার, তারা এ রাজ্যে থাকবে, রোহিঙ্গারা আমার ভোটার, তারা এ রাজ্যে থাকবে, সেই দিন থেকে আমার পার্টি, আমাদের বিচার পরিবার মমতার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, রাখেনি। যারা সেটিং এর কথা বলে তারা গিয়ে মমতা ব্যানার্জির বাড়িতে ফিশ ফ্রাই খেয়ে আসে, তারাই পার্লামেন্টে একসঙ্গে ঘর করে, তারাই একসঙ্গে বিজেপিকে হারাতে হবে বলে একে অপরের বিরুদ্ধে
প্রার্থী না দিয়ে বিজেপিকে হারানোর চক্রান্ত করে। এবারের নির্বাচনে 8টি সিটে তৃণমূল কংগ্রেস জানতো আমরা হেরে যাব, তাই পুরো ফান্ডিং সিপিএমকে তৃণমূল কংগ্রেস করে বামপন্থীদের প্রার্থী দাঁড় করিয়েছে। প্রচারের পতাকা রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা লাগিয়েছে তাদের লোকজন দিয়ে, যেন সিপিএম এর ভোটটা সিপিএম এ থাকে। সিপিএম এর লোকজন ভাবলো হয়তো সিপিএম চলে আসবে, কিছু মানুষ তো থাকেই পতাকা দেখলেই ভোট দেয়, তাই সিপিএম এর সেই লোকগুলো ভেবেছিল যে না তো সিপিএম এর এত পতাকা সিপিএম জিতে যাবে। এই কাজ কারা করেছে? তৃণমূলের নেতারা করেছে। পুরো সেটিং তৃণমূল, সিপিএম, কংগ্রেস। বিজেপি সেটিং এর রাজনীতি করলে যারা সেটিং করছে তারা হয়তো সেটিং কারা করে, সেটিং কখন করে? সেটিং তখনই করে যে এইটা তুমি নাও, ওইটা আমাকে দাও, এটা সেটিং। আমরা পশ্চিমবাংলার ক্ষমতাতেও আসবো না, আবার কেন্দ্রের যখন ভোট হবে তখন আমাদের সিট 18 থেকে 12 আসবে। বিজেপি কি এত বোকা? আমরা কি এতই বোকা? যারা দেশ চালাচ্ছে তারা এত বোকা যে রাজ্যেও ক্ষমতায় আসবো না, পার্লামেন্টের ভোটেও সিট কমিয়ে 12তে নিয়ে আসবো? এই বোকা বিজেপি নয়, সেই সেটিং বিজেপি করে না। বিজেপির একটাই সেটিং, জনগণের সঙ্গে সেটিং, উন্নয়নের জন্য মানুষের পাশে থেকে সেই মানুষকে নিয়ে রাজনীতি করে পার্টিকে ক্ষমতায় আনা। আমরা সেই সেটিং করি। যারা সেটিং এর কথা বলেছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, তারা বিজেপিকে হারানোর জন্য প্রত্যেকটা বুথে, প্রত্যেক বিধানসভায়, প্রত্যেক লোকসভায় কংগ্রেস, সিপিএম, তৃণমূল সেটিং করে বিজেপিকে হারাতে চায় নিজেদের দুর্বলতা ঢাকার জন্য। বিমানবাবুর বয়স হয়েছেন, তাদের পার্টিতে আমরণ পোস্ট, পদত্যাগ করতে হয় না। বয়সের ভারে তিনি ভুল বলবেন, এটা স্বাভাবিক। বাকি যারা বকছেন, দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না, বামপন্থীরা দেহত্যাগ করেন, পদত্যাগ করেন না, পদত্যাগ করেন না। তাই তারা অনেক কিছু বলবেন। ক্ষমতা হারিয়েছে, 34 বছর ক্ষমতায় ছিল, 14 বছর ক্ষমতায় নেই, ভুলভাল বকবে। সব ভুলের উত্তর দেওয়া উচিত না। তাই বামপন্থীরা সেটিং করে যতই চিৎকার করুক, বামপন্থীরা এবারও পশ্চিমবাংলায় খাতা খুলতে। কংগ্রেসের অধীর চৌধুরীর ইমেজ কাজে লাগিয়ে কিছু আসন জিততে পারে, কারণ অধীর চৌধুরীর বিরুদ্ধে কেউ দুর্নীতির আঙুল আজ পর্যন্ত তুলতে পারেন। এমনকি আমিও গৌরীশঙ্কর ঘোষ ব্যক্তিগতভাবে বলবো যে অধীর চৌধুরীর বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ করেছে এই দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারেনি, তার এই স্বচ্ছ ইমেজ রয়েছে। এবং অনেক সময়তেই আমরা দেখেছি যে অধীর চৌধুরী প্রকৃত সত্য কথা বলেছেন। অধীর চৌধুরী কিছুদিন আগেও বলেছেন মুসলিমরা সংখ্যায় ভারী হলেই তারা বাংলাদেশ চাইবে। অধীর চৌধুরী আপনাদের মিডিয়াতেও বলেছে, সব মিডিয়া দেখিয়েছে যে ওরা সংখ্যায় বেশি হলে বলবে এটা আমাদেরকে দিতে হবে। তাই প্রতিবাদ করার সময় এসেছে, প্রতিবাদ করতে হবে। তো অধীর চৌধুরীর কিছু সত্য কথা আছে যেটা মানুষ খায়, মানুষ ভালো লাগে। অধীর চৌধুরীর ব্যক্তিগত ইমেজ আছে, সেই ইমেজ কাজে লাগিয়ে কংগ্রেস দু একটা সিট জিততে। শেষ দিকে 26শে ভোট একদম আমি মোশাররফ হোসেন এবং অপূর্ব সরকারের দুটো বাক্য বলি। তারা বলেছেন যে এবারে 26শে মুর্শিদাবাদ জেলায় যে দুটো পদ্মফুলের সিট রয়েছে, বহরমপুরে এবং মুর্শিদাবাদে, সে দুটো থাকবে না। 22শে 22 ঘাসফুল পাবে, জিতবে 22টা আসনেই ঘাসফুল শাসক দল, এমনটাই দাবি করেছেন অপূর্ব সরকার। এবং একই সঙ্গে সংখ্যালঘু সেলের যিনি তৃণমূলের যিনি সভাপতি রাজ্যে, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, তার নিয়ে আপনার একটা প্রতিক্রিয়া নেব। এবং শেষ যেটা জানার সেটা হলো আপনার কেন্দ্রে, ধরুন আপনি এমএলএ নন, আপনি একজন ভোটার, আপনি যেহেতু এখানকার ভোটার মুর্শিদাবাদ বিধানসভার, তৃণমূলের এর আগে যিনি প্রার্থী হয়েছিলেন এবং শাওনী সিংহ রায়, এই ধরুন 3-4 জনের আমি নাম বলছি, শাওনী সিংহ রায়, প্রসেনজিৎ ঘোষ, ইন্দ্রজিৎ ধর বা এক্স, এদের মধ্যে কে প্রার্থী হলে মনে হয় লড়াইয়ে তার তীব্রতা দিতে পারবে? দেখুন, 3 জনই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলে, আর 3 জনই তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতিতেই বিশ্বাস করে লড়াইয়ের ময়দানে নামবে। 3 জনেরই লক্ষ্য থাকবে বোম শিল্পকে কাজে লাগিয়ে, বারুদ শিল্পকে কাজে লাগিয়ে ছাপ্পা মেরে বুথ দখল করে কাউন্টিংয়ে কারচুপি করে জেতার। সুতরাং এরা কেউই জনগণের ভোটে জেতার জন্য লড়াইয়ের ময়দানে নামবে না, আর জনগণের ভোটে এরা জিতবেও না। এ সিটে বিজেপি জিতবে, প্রতিদ্বন্দ্বী যেই হোক না কেন। তাই 3 জনের যে হবে সমান প্রতিদ্বন্দ্বী, কেউ বেশিও নয়, কেউ কমও নয়। দ্বিতীয়ত, ডেভিড দা আমাদের কাঁধির বিধায়ক এবং মোশাররফ হোসেন যার কথা বললেন, সেও বিধায়ক, সেও আমাদের বিধানসভায় একসঙ্গে আমরা আইনসভায় বসি। তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলবে স্বাভাবিক, তারা বলবে 22-0 করব। আমি তৃণমূল কংগ্রেসকে বলবো 22-0 করতে গিয়ে আপনারা কটা সিট হারাবেন সেটা কাউন্টিং করুন, কারণ আপনাকে খুশি করে টিকিট নেওয়ার জন্য অনেকেই বলবে 22-0। মুর্শিদাবাদ জেলায় 22-0 করার মতো আপনার সংগঠন নেই। সারা বাংলাতেও 294-এর মধ্যে অর্ধেক আসন জেতার মতো সংগঠন আপনার নেই। শুধুমাত্র মুসলিম তাস খেলে, বাঙালি বাংলা ভাষা বলে
বুথ লুট করে, কাউন্টিংয়ে কারচুপি করে, মানুষ খুন করে, ধর্ষণ করে কিছু সিট জিতবেন। 26 সালে আপনাদের বিসর্জন অবশ্যম্ভাবী। মুর্শিদাবাদ জেলায় বিজেপি যা সিট জিতেছে তার দ্বিগুণ তিনগুণ সিট এবার জিতবে। মুর্শিদাবাদ জেলায় 22-0 হবে না, তৃণমূল কংগ্রেসের আসন অর্ধেক হবে। অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন সরাসরি আমাদের সঙ্গে ছিলেন মুখোমুখি অনুষ্ঠানে বিজেপির রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। একেবারে 26-এর ভোটের আগে ভোট ঘোষণা হয়নি, কিন্তু ভোটের ঢাকে কিন্তু রাজ্য জুড়ে কাঠি পড়ে গেছে। ভোটের বিভিন্ন রাজনৈতিক দল রীতিমতো সক্রিয় হয়ে পড়েছে এবং বিজেপিও বটে। রাজ্যের শাসক দল, পাশাপাশি সিপিএম, কংগ্রেস, আইএসএফ সব দলের মধ্যে তৎপরতা কিন্তু ক্রমেই বাড়ছে এবং দুর্গাপুজোর পর, শারদোৎসবের পর সেই তৎপরতা আরো তীব্রতর হবে, সে কথা বলাই যায়। একেবারে লাইভ অনুষ্ঠানে মুর্শিদাবাদের বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক গৌরীশঙ্কর ঘোষ যে বক্তব্য রাখলেন, সেই বক্তব্য একান্ত তার ব্যক্তিগত জন্য সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং কি হবে না হবে এর উত্তর দেবে 26-এ ভোটের ফলাফল, সময় কথা বলবে। গৌরীদা, আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সবসময় পক্ষ থেকে। নমস্কার। আপনাদের চ্যানেল আরো সত্য সংবাদ পরিবেশন করুক, আরো বড় হোক। আমি অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা জানাই আপনার চ্যানেল কর্তৃপক্ষকে।